আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৩০ উপজেলায় হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। ১২ এপ্রিল ঢাকার ২ সিটি ময়মনসিংহ বরিশাল বিভাগে আর ৩রা মে থেকে সারা দেশে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, আরও ৩ বছর পেছাতে বাংলাদেশের আবেদন। অর্থনীতি বাঁচাতে যুদ্ধ চলছে মন্তব্য। ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রাম্পের হুমকি। বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এবার বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত। বিভাজন নয়, বিভিন্ন আদর্শ বৈচিত্র্যে ঐক্যের আহ্বান। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের বীরদের হাতে ছিল রাজকীয় সংবর্ধনা। ছাদ খোলা বাসে রাজধানী জুড়ে শিরোপা জয়ের উল্লাস। এবং পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন ১-এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার আপ সাদিয়া আক্তার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সারা দেশে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও পৌরসভায় বিশেষ টিকাদান কার্যক্রম চলছে। সকালে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। মার্চ থেকে প্রাদুর্ভাব বাড়তে থাকে, ঘটে শিশু মৃত্যুর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। গাজীপুরে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। টিকাদান শুরু হয়েছে, সকল ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মানুষ যেন এই টিকাটা তাড়াতাড়ি গ্রহণ করে। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। ময়মনসিংহে টিকার প্রথম ধাপে সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রাভুক্ত শিশুর সংখ্যা ৩,৬০,৮১৪ জন। এই বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। শরীয়তপুরে প্রথম দিনে ১৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাদারীপুরে টিকাদান কর্মসূচির প্রথম দিনে সদর উপজেলায় ২,৯৬০ জনকে টিকা দেওয়া হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। সরকারের পক্ষ থেকে যথেষ্ট মজুদের কথা বলা হলেও গাড়ির জ্বালানি নিতে চালক মালিকদের ভোগান্তি কমছে না। তাদের প্রশ্ন, সমস্যা আসলে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ সংকট নয়, মূলত ব্যবস্থাপনার সংকটেই কমছে না ভোগান্তি। সাদিম মাহমুদের রিপোর্ট। শেখেরটেকের মুনতাসির আহমেদ ব্যক্তিগত যানবাহনের জ্বালানির জন্য সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে ঘুরেছেন। না পেয়ে এসেছেন আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে। এখানেও লম্বা লাইন। ২ ঘন্টা ধরে লাইনে আছেন। আরও ২ ঘন্টা পর তেল পাবেন কিনা সেটিও অনিশ্চিত। মুনতাসির আহমেদের মতো অবস্থা পুরো দেশের মোটরসাইকেল আর গাড়ি ব্যবহারকারীদের। সবার একই প্রশ্ন, এই ভোগান্তির শেষ কোথায়? প্রচণ্ড ভোগান্তি হচ্ছে, তেল পাওয়া যায় না। কালকে এসেছিলাম, এসে তারপরে দেখি অনেক বড় লাইন, আবার ফিরে গেছি, আবার আসলাম। তেল তো ঠিকই আছে, কিন্তু ওই যে সংকট সবাই নিয়ে যে জমা করে রাখতেছে, এর জন্যই তো সমস্যা বেশি। তা আজকে তো আমার সকালে অফিসে তো যেতে পারলাম না। বিভিন্ন মন্ত্রী এমপিরা বলে তেলের সংকট নাই, এই শামা উবায়ত নামে যে প্রতিমন্ত্রী খুব সম্ভব, উনি বললেন তেলের সংকট নাই। ওনার চোখে কি পড়ে না এই তেলের লাইনগুলা? উনি, আমার দাবি জনগণ হিসেবে উনি একদিন এসে দেখুক। বাইপেল থেকে বিরসাইতে এই পর্যন্ত আসছি, আইসা সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানো মাত্রই তেল নাই। আমাদের দুঃখটা ভাই কেউ বোঝে না। বাংলাদেশে জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ এবং বিতরণের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন এই পুরো ব্যবস্থায় রয়েছে সমন্বয়ের অভাব,
পরিকল্পনার ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। পরিশোধিত জ্বালানি যেটা, এটা মধ্যপ্রাচ্যের নির্ভরতা এখন অনেক কম, অন্যান্য দেশ থেকে গত কয়েক বছর ধরে করা হচ্ছে, কিন্তু ব্যবস্থাপনা লেভেলে সংকট আছে, যেটা ডিপো থেকে পেট্রোল পাম্পে আসা এবং এটা ভোক্তাদের কাছে যাওয়া। আমার মনে হয় সরকারের জরুরি ভিত্তিতে তেল কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা, তাদের যে ডিলার, ডিস্ট্রিবিউটর এবং পরিবহন মানে ব্রাউজার, এই সবগুলোর ওনার যারা, তাদেরকে নিয়ে বসে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আরেকটি বড় সমস্যা তথ্যের অসামঞ্জস্যতা। সরকার বলছে মজুদ আছে, কিন্তু মাঠ পর্যায়ে সেই বাস্তবতা দেখা যাচ্ছে না। প্রতিদিনের যে চাহিদা তার দ্বিগুণ বা তিনগুণ তেল 2-3 দিন সরবরাহ দিয়ে দেখা যেতে পারে যে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসা যায় কিনা। আর মজুদদারি বা চোরা কারবারি, এটা পুরোটাই বন্ধ করা উচিত। বিশ্লেষকদের মতে এই সংকট কাটাতে শুধু তেল আমদানি বাড়ালেই হবে না, দরকার পুরো সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে আরও 3 বছর সময় চায় সরকার। রাজধানীতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সামষ্টিক অর্থনীতির রক্তক্ষরণ থামানো যাচ্ছে না। মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো হাজির হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। কাজেই এরকম অনিশ্চিত অবস্থায় উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়াটা হবে আত্মঘাতী। এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় বসার সময় অনেক কিছু করে ফেলার যে আগ্রহ ছিল সরকারের, তার অনেক কিছুই এখন চ্যালেঞ্জিং মনে হচ্ছে। রিজওয়ান অজয় রিপোর্ট। এবছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার কথা চূড়ান্ত হয়ে আছে। 3টি মানদণ্ড শতভাগ পূরণও করেছে বাংলাদেশ। তবে অর্থনীতির ভঙ্গুর দশা, ভূ রাজনীতিতে অস্থির অবস্থা এবং বেসরকারি খাতের আপত্তি বিবেচনায় নিয়ে ক্ষমতায় এসেই উত্তরণ 3 বছর পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদন করেছে সরকার। আদতেই বাংলাদেশ প্রস্তুত কিনা সে বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে মত বিনিময়। Graduated without having enough readiness, then that will of course will disrupt the ongoing development progress. All the indicators indicate that we would not be able to graduate at this moment. We need time and at least 3 years. We have defeminization in the workforce, not just in the government, even in the banking industry recently, people are laying off workers. Single agencies should be given the assignment. I will repeat what Mr. Muqtadir said. We need one point of contact. We believe it should be the Ministry of Commerce. It can be the Ministry of Planning. It doesn't matter. One point so that they drive that agenda. উদ্যোক্তাদের সাথে একমত সরকারও। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। তা বাংলাদেশের কেস তো খুবই স্ট্রং, যেগুলো আমি বললাম। এই পরিপ্রেক্ষিতে গ্র্যাজুয়েশনের কোনো সুযোগ নেই। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। The plan and with enthusiasm we took the office was interrupted a little bit, but it will not stop us, believe me. জাতিসংঘ বলছে বাংলাদেশের হাতে সময় বেশি নেই। সেপ্টেম্বরের সাধারণ অধিবেশনের আগেই আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের রাজি করাতে হবে বাংলাদেশকে, যাতে 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন জোরালো বিরোধিতার মুখে পড়তে না হয়। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উদযাপন হচ্ছে। এ উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:15টার দিকে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় হয়। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তা থেকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস।
প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। দেখবেন ইরান যুদ্ধের ৩৭তম দিন। ইরানে ভূপাতিত F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তবে উদ্ধার অভিযানে আসা 2টি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্যকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে ইরান বলেছে, হামলা জোরদার হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দোজখের দরজা খুলে যাবে। এদিকে ইসরায়েলের এক বার্তায় বলা হয়েছে, বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটাই হবে যুদ্ধের শেষ পর্ব। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ। ইরানে ভূপাতিত F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজের একটি বিশাল বহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই ক্রু আহত হলেও আশঙ্কামুক্ত। তবে এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য সহজ ছিল না। ইরানি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই করতে হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনীকে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ব্যাপক গোলাগুলির পর যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে। ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়ার জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ। আলী আবাদি বলেন, ইরানের যদি আগ্রাসন বৃদ্ধি পায় তবে পুরো অঞ্চল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দোজখে পরিণত হবে। কুয়েতে তেল শিল্প কমপ্লেক্সে আঘাত এনেছে ইরানের ড্রোন। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তেল আবিবে কিরিয়া সামরিক ঘাঁটির কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই ঘাঁটি ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ইরানের প্রয়াত শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির 2 মেয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া 2 ইরানি নারীর সঙ্গে তাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই 2 নারীকে সোলাইমানির ভাতিজি ও নাতনি বলে জানিয়েছিল। ইরানের জ্বালানি ব্যবস্থাপনাতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমতি পেলে 1 সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পুরোদমে হামলা শুরু হবে। ইসলামাবাদে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ হচ্ছে না জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের 1 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, 21 বছর বয়সী ওই সেনার নাম গাই লুডার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে ঘটনাস্থলে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, আগুনে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। শনিবার বেলা 1টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীর কারখানাটিতে আগুন লাগে। বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল 4:45টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় কেরানীগঞ্জের আকরাম গ্যাস লাইটার কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল বলে শ্রমিকদের অভিযোগ।
আগুনে যখন জোসে দোসে তখন আমি দেওয়াল টপকে বাইরে গেট তালা মারা ছিল। 1 নম্বর রুমের থেকে আগুন লাগছে, আগুন লাগার লগে আমরা 2 জন ছিলাম, 2 জন বাইরে গেছি। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগুনে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা তো একটা অন্যায় কাজ। এরকম একটা গেঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখিয়ে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশড। আগুনে পুড়ে কারখানার টিনের শেড ধসে পড়েছে, কারখানার ভিতরের মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। রাতেও ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান উদ্ধার কাজ চলমান রয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। আমরা এ পর্যন্ত 6টা ডেড বডি পাইছি। বর্তমান আমাদের কাজ চলমান এবং আমরা সারা রাতি কাজ করব। সকাল পর্যন্ত সবশেষে আমরা সকালে আবার সার্চ দেব এবং এভাবে আমাদের পুরোপুরি এই এরিয়ার ভিতরে সম্পূর্ণভাবে সার্চ না করা পর্যন্ত আমাদের সার্চিং কার্যক্রম চলবে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। রাজকীয় সংবর্ধনায় সিক্ত হয়েছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হওয়ার পর ছাদ খোলা বাসে রাজধানী প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। পরে বাফুফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের যুবারা। আদিল আহমেদ শানের রিপোর্ট। মালদ্বীপে শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে সন্ধ্যায় ঢাকায় ফেরে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের শীর্ষ কর্তারা। এরপরই ছাদ খোলা বাসে শিরোপা উল্লাস করে শহর প্রদক্ষিণ করে অধিনায়ক মিঠু চৌধুরী, রেনান ডেকলান ও ইসমাইলরা। দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রাখতে পেরে স্বস্তিতে চ্যাম্পিয়ন দলের সদস্য। যে লক্ষ্য নিয়ে গেছি সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়েছে। আমরা ট্রফির জন্য গেছি, আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারছি। আমার টিমমেটরা সবাই অনেক আনন্দিত। অনেক লড়াকু একটি ম্যাচ হয়েছে, দেন বাংলাদেশ উইন হয়েছে, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছি। রোনাল্ড ইজ ভেরি গুড প্লেয়ার। সবার টিমমেটদের ভিতরে অনেক কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। What about India? They asked what we would do if we didn't win. I truly believe that Bangladesh has the best fans in the world. 6 এপ্রিল বিশ্ব ক্রীড়া দিবসে সরকারের পক্ষ থেকে আর্থিক পুরস্কার সহ সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরও বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আমাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার থাকবে এবং সেটি ইনশাল্লাহ আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি। সবশেষে হাতিরঝিলের এমফি থিয়েটারে বাফুফে আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের সদস্যরা। জাতীয় দলের পাইপলাইনে যুবাদের তৈরি রাখতে সব ধরনের প্রতিশ্রুতি দেন বাফুফের শীর্ষ কর্তা ব্যক্তিরা। বাট এই সুযোগ এর পরের বার যখনই বাংলাদেশের সামনে থাকবে এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিই। একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ আর থামবে না, বাংলাদেশ আর পিছিয়ে নামবে না। তাই ধন্যবাদ আপনাদের সকল দর্শকদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন প্রশাসক। ট্রফি নিয়ে সেলিব্রেশনের মাধ্যমে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ প্রক্রিয়া ও নানা ধাপ পেরিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন সাদিয়া আক্তার খুশবু। বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি এমন আয়োজন প্রতিবেশ রক্ষায় সামাজিক সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্টে বিস্তারিত। ফাইনালের মঞ্চে যখন নতুন তারকার সন্ধান, তখন আয়োজনে ভিন্ন মাত্রা আনে খোদ বিচারকদের গান।
আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালেতে। অজস্র প্রতিযোগীর মধ্য থেকে সেমিফাইনাল মঞ্চে নির্বাচিত সেরা 10 জন প্রতিযোগী নিয়ে পর্দা ওঠে গ্র্যান্ড ফিনালে। বোদ্ধাদের আশাবাদ, আয়োজনের হাত ধরে সঙ্গীতাঙ্গনের নতুন মুখ যেমন আসবে, তেমনি বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে আসবে গতি। সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ একটি আবেগঘন মুহূর্ত। সবটা মিলে একটা জার্নি, এবং সেই জার্নিটা খুব সুন্দর জার্নি, সুরের জার্নি, সবুজের সঙ্গে সেই সুন্দর যাত্রা। অনেক কিছু আমরাও শিখেছি। আমরা তো বসেছিলাম ওদের এক একটা খুঁত বার করার জন্য, কিন্তু পাইনি। আজকে সত্যি প্রত্যেকে এত ভালো গেছে না, সেই জন্য ওদেরকে খুব কষ্ট হয়েছে ওদেরকে আলাদা করতে। নিজের যত্ন নেবে, আর সুরই ঈশ্বর, সুরের যত্ন নেবে, প্রকৃতির যত্ন নেবে, শিখবে প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি তোমাকে শেখাবে পথ চলা, সমস্যার কাছ থেকে শিখবে। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পুরস্কার পাওয়াটা কিন্তু একটা স্বীকৃতি মঞ্চে পারফরমেন্সের উপরে। এর মানে এই না যে বাকিরা তাদের পারফরমেন্স ভালো করেনি। সুতরাং আমাদের এই সবুজের অভিযান চলতে থাকবে সারা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, আমরা প্রকৃতির পরিবেশ নিয়ে যেমন ভালো জায়গায় দেখতে চাই, আমরা কিন্তু এই যে হারিয়ে যাওয়া যে গান কিংবা আমাদের যে ঐতিহ্যবাহী গান, সেগুলো কিন্তু মাটির গান, শেকড়ের গান, এগুলোকে আমরা উঠিয়ে আনব এবং ছড়িয়ে দিব সারা বাংলাদেশে, এবং এর মাধ্যমে আমরা সবুজকে ছড়িয়ে দেব, সচেতনতার যে বার্তা সেটাও ছড়িয়ে দিব। আয়োজন শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ছাড়াও তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। সঙ্গীত হলো সেই মাধ্যম যা প্রকৃতির কান্নাকে মানুষের ভাষায় অনুবাদ করে শোনায়। এমন বাস্তবতায় টেকসই ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় আরও বেশি সংযোগ ও সচেতনতা সৃষ্টির যখন তাড়না, তখনই সবুজ সুর সন্ধানের অবতারণা। গ্র্যান্ড চ্যাম্পিয়ন হচ্ছেন মিজানুর রহমান। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বাংলা নববর্ষ 1433 উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা নামের বিতর্কের অবসান চান জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, ঐতিহ্যগতভাবে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলা নববর্ষ উদযাপনে দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বৈশাখের শোভাযাত্রা। হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের সময় প্রথম এই শোভাযাত্রার নামকরণ করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে 1996 সালে মঙ্গল শোভাযাত্রা করা হয়। নতুন করে এই শোভাযাত্রার নাম দেওয়া হলো বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে ইউনেস্কোকে জানানো হবে। মন্ত্রী বলেন, নাম নয়,
আয়োজনকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আমরা কি ইউনেস্কোর দ্বারা পরিচালিত সরকার নাকি, গভর্নমেন্ট নাকি, দেশ নাকি? এখানে ইউনেস্কো আগে যখন ইয়ে ছিল, মানে আনন্দ শোভাযাত্রা ছিল, তখন তো ইউনেস্কো ছিল। আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল। ইউনেস্কো কি তখন মানে কোনটা করেছি, এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো। আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। বিভাজন নয়, বিভিন্ন আদর্শের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য চান বলে জানান সংস্কৃতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভালো কাজের মাধ্যমে র্যাবকে জনগণের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্থার নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। র্যাবের 12তম নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর 90 দিনের কাজের সাফল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সঠিক পথে চলার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। বলেন, সংস্থা হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে। কয়েকজন র্যাব কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আছে তা ভালো কাজের মধ্য দিয়ে প্রত্যাহার সম্ভব বলে মনে করেন তিনি। তদন্তাধীন কোনো বিষয়ে আদালত সহযোগিতা চাইলে তা করা হবে বলেও জানান র্যাবের নতুন মহাপরিচালক। আভ্যন্তরীণ যে সমস্ত মেকানিজম আমাদের আছে, আপনারা জানেন যে মানবাধিকার বা অন্যান্য ত্রুটি যেগুলো আমাদের ফোর্সেস মধ্যে থাকবার কথা থাকে, সেগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এ ব্যাপারে কোনো কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ ছাড় কিন্তু পাচ্ছে না। সুতরাং এই কাজগুলোর মাধ্যমে আমি আশা করি আর বেলা শেষে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। বি অপটিমিস্টিক, আশাবাদী হন। আমি মনে করি যে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, তরুণ বিজ্ঞানী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত দ্বিতীয় দিন ব্যাপী ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের শেষ দিন আজ। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে বিভিন্ন সেশনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অগ্রাধিকার দিয়ে ডেটা নিরাপত্তা ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা ও গবেষণা প্রয়োজন বলে জানান আয়োজকরা। ইয়াং সায়েন্টিস্ট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিপাদ্যে কংগ্রেসের আয়োজন করে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। দক্ষিণ ইউক্রেনের নিকোপল শহরের একটি বাজারে রাশিয়ান ড্রোন হামলায় 5 জন নিহত ও 21 জন আহত হয়েছেন। হামলায় বাজারের দোকানপাট ধ্বংস হয়ে গেছে। একই স্থানে দ্বিতীয় দফা হামলায় আরও 2 জন আহত হন। ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। এর আগে দেশ জুড়ে হামলায় অন্তত 15 জন নিহত হয়। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার তাগানরক শহরে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে রাশিয়া রাতভর কমপক্ষে 300 ড্রোন ছুড়েছে, যার কিছু খার্কিভ ও সুমি অঞ্চল এলাকাতেও আঘাত এনেছে। সাউথ আফ্রিকার ফোলেসং আঞ্চলিক হাসপাতালে 3 দিন ধরে ম্যারাথন অস্ত্রোপচারের মাধ্যমে কমপক্ষে 133 জনের ছানি অপসারণ করা হয়েছে। এতে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তারা। সাউথ আফ্রিকার সরকারি স্বাস্থ্য সেবায় চোখের ছানি অপারেশনের জন্য রোগীদের বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয়। কর্মকর্তারা বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে অল্প সময়ে একসঙ্গে অনেক রোগী ভালোভাবে দেখার সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে কেউ 2019 সাল থেকে ছানি অপসারণের অপেক্ষায় ছিলেন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। যশোর সদর উপজেলায় এক রাতে চুরি হয়েছে 8টি বৈদ্যুতিক ট্রান্সফরমার। এতে ফসলহানির সংখ্যায় 500 কৃষক। সেচ বন্ধ হয়ে অনিশ্চয়তা পড়েছে প্রায় 600 বিঘা জমির ইরি ধান চাষ। বাওড় পাড়ের হালসা গ্রামের চারদিকে ধান ক্ষেত শুকিয়ে যাওয়ার পথে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সদর উপজেলার হালসা গ্রামে গত শনিবার গভীর রাতে সেচ পাম্পের সঙ্গে যুক্ত 8টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পুরো এলাকার সেচ ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়েছে।
টানা 4 দিন পানি দিতে না পারায় ধানের শেষ পূর্ণতা পাওয়ার আগেই শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময় মতো সেচ দিতে না পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। 3টা মোটর থেকে 8টা ট্রান্সফরমার ডম চুরি করে নিয়ে গেছে। কৃষি বিভাগ সহ বিদ্যুৎ বিভাগ সহ এবং আইন বিভাগ সকল বিভাগকে জানায় যাতে আমাদের এই সমস্যাগুলো বারবার ফেস না করতে হয়, এই জন্য আপনাদের সুনজর আমাদের পরে থাকে। আমাদের ট্রান্সফরমার 8টা ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে মাঠের থেকে। এখন আমরা খুব করুণ অবস্থায় এখানে আসে। জ্বালানি সংকটের কারণে বিকল্প সেচ ব্যবস্থাও চালু করা যাচ্ছে না, আর নতুন করে সেচ পাম্প চালু করতে প্রয়োজন প্রায় 10 লাখ টাকা, যা জোগাড় করা এখন অসম্ভব। আমার স্কিমে 180 বিঘা মতো জমি আছে, মানে এই কৃষকদের আমি কি করবো এখন, একটু পানি যাতে ধানটা বাঁচাতে পারি, এইটাই আমাদের দাবি আপনাদের পরে। এই মাঠে যদি এখন পানি না দিতে পারে তাহলে তো কৃষক একেবারে গলায় ধরে। সরকারের কাছে দাবি আমাদের পল্লী বিদ্যুতের লাইনটা যাতে দ্রুত করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন যশোর সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমি প্রশাসনের সঙ্গে, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যে পল্লী বিদ্যুতের ডিজিএম মহোদয় ওনার সাথেও কথা বলেছি। তুমি কেনা যায় তাহলে আমরা সাথে সাথে এনি টাইম লাগাই দিতে পারবো। আশা করছি যে আমরা 2-1 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা করতে পারি কৃষকদের মাধ্যমে, তাহলে আমাদের ফলনের কোনো ক্ষতি হবে না। দ্রুত ট্রান্সফরমার সরবরাহ করে সেচ ব্যবস্থা চালু করা এবং ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন প্রান্তিক চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। এডিস মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে নেত্রকোনার 256টি সরকারি পুকুর। বাসাবাড়ির বর্জ্য সহ শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এসব পুকুরে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, জনস্বাস্থ্য ঝুঁকি সহ দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এসব পুকুর সংরক্ষণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জাহিদ হাসানের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নেত্রকোনায় সরকারি পুকুর রয়েছে 256টি। একসময় নিত্য প্রয়োজনে এসব পুকুরের পানি ব্যবহার করত শহরসহ জেলাবাসী। তবে কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে শহরের হাসপাতাল রোড, মোক্তারপাড়া মাঠ, বড়বাজার ও চকপাড়া সহ শহরের এসব পুকুরের বেহাল দশা। এসব জলাশয়ে জন্ম নেওয়া আগাছা ও কুচুরি পানা সহ ময়লা আবর্জনার দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। এই ময়লা আবর্জনার কারণে পুকুরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানে পরিবেশ নষ্ট, প্লাস আপনার মনে করেন যে ডেঙ্গু মশার উৎপত্তি হচ্ছে। জনগণকেও তো সতর্ক থাকতে হবে। আমি যত্রতত্র ময়লা ফেললে, এই পুকুরে এনে ময়লা ফেলি, নদীতে গিয়ে ময়লা ফেলি, খালের পাড়ে ময়লা ফেলে খাল, নদী, পুকুরগুলোকে আমরা ভাগাড়ে পরিণত করেছি। শুধু পরিবেশগত বিপর্যয় না, পুকুর সকল প্রাণের যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, ইকোসিস্টেমকে রক্ষার করতে যে কাজ করে এবং বিদ্যুৎ খরচকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে কাজটা করে এবং মানুষের গোসল করার জন্য যে কাজটা করে, সেই কাজটা থেকে মানুষ বিতাড়িত হয়ে যাবে। দখল দূষণে পুকুরগুলোর দৈন্য দশার কথা স্বীকার করে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতায় উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমরা চেষ্টা করব যে যত্রতত্র কচুরিপানা যেখানে আছে সেখানে আমরা পরিষ্কার করার জন্য, এবং ময়লা আবর্জনা যেখানে ফেলতেছে আমরা নিজেরাও আগের চেয়ে আপনি লক্ষ্য করবেন যে ড্রেন এর মাটি আমরা পরিষ্কার করছি। পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কার সহ শহরের জলাশয় সংরক্ষণে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ক্রমেই দীর্ঘ হচ্ছে পদত্যাগের মিছিল। গত বছরের 5ই অক্টোবর বিসিবির সবশেষ নির্বাচন হওয়ার পর এখন পর্যন্ত সংস্থার নির্বাচিত পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন অন্তত 6 জন পরিচালক। গত 24 জানুয়ারি পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। গত 23 মার্চ পরিচালক পদ ছেড়ে দেন আমজাদ হোসেন। বৃহস্পতিবার বোর্ড ছেড়ে যান লজিস্টিক্স ও প্রোটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে পদত্যাগ করেন আরও 3 জন। বিসিবির সূত্রে জানা গেছে বোর্ড সভা শেষেই পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান। পরে রাত 10টার দিকে পদত্যাগপত্র দেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগের কথা জানিয়েছেন। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
30 উপজেলায় হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ, বরিশাল বিভাগে আর 3রা মে থেকে সারা দেশে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ আরও 3 বছর পেছাতে বাংলাদেশের আবেদন, অর্থনীতি বাঁচাতে যুদ্ধ চলছে মন্তব্য। ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রাম্পের হুমকি। বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এবার বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত, বিভাজন নয়, বিভিন্ন আদর্শ বৈচিত্র্যে ঐক্যের আহ্বান। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের বীরদের হাতির ঝিলে রাজকীয় সংবর্ধনা, ছাদ খোলা বাসে রাজধানী জুড়ে শিরোপা জয়ের উল্লাস। এবং পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর চ্যাম্পিয়ন মিজানুর রহমান, প্রথম রানার আপ সঞ্জয় বণিক ও দ্বিতীয় রানার আপ সাদিয়া আক্তার। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।